মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। আরেক ফটকা শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলে হিন্দু ট্রাম্পকারী যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলেছে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ। ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে। সারা বাংলাদেশে ঘটছে কি আর আমাদের সরকার করছে কি? আপনি দেখেন ভারত সরকার ঠিক আছে, বাট তারপরেও ভারতের জনগণ যখন একটা জিনিস নিয়ে প্রটেস্ট করছে, প্রতিবাদ করছে, তখন তাদের দেশের সরকার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাংলাদেশের উপর অনেক ধরনের অ্যাকশন নিছে। যেমন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে এক ধরনের, তাই না? পরিমিত আকারে কিছু আলু বা পেঁয়াজ ঢুকছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। আরেক ফটকা শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্পকারী যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলেছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে। ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না, একটা টুইটার নির্বাচন বলে খুলছিল, সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে, এটা তো আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে, কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না। কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই খোয়ারে ঢুকিয়ে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে, এই নাম আমি বলতে চাই না, নাম বলে ভাইরাল করতে চাই না, আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য বলতে বলবো, আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে, শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্পকারী যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলেছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের 53 বছর ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই। বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাবো আমি এই ক্ষেত্রে, চাঁদাবাজি দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয়, কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিল, যেটা বিএনপির ছাত্রদল যুবদল মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে, আমাদের লোকেরাও করেছে, কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে। ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না, একটা টুইটার নির্বাচন বলে খুলছিল, সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম, সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, আমরা কি কালেকটিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি? আমাদের তথ্য মন্ত্রণালয়, এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না, দেশের মধ্যে কথা বললে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইনটা কি, আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে অপপ্রচার চালাচ্ছে, এটা তো ইস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলছিলাম এইটা একটা জাতীয় সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দেন, সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না, সব দল যার যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে। কিন্তু পরিস্থিতিটা যে কি হবে, মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে সঙ্গার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি কই, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয়, তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে, তো এখন ভুলক্রমে এর নিচে পড়ে গেছে, তখন যে আল্লাহ আমারে বাঁচাও, মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ সাইডে গেলে আল্লাহকে ডাকে না। তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গারময় তখন বলে আল্লাহ নবী গেলি কই। তো এখন এই যে জাতীয় সংকট, এটার জাতীয় ঐক্যের মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন, মাইনরিটিদের দাবিতে আন্দোলন, বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন, সারা বাংলাদেশে ঘটছে কি আর আমাদের সরকার করছে কি? আপনি দেখেন ভারত সরকার ঠিক আছে, বাট তারপরেও ভারতের জনগণ যখন একটা জিনিস নিয়ে প্রটেস্ট করছে, প্রতিবাদ করছে, তখন তাদের দেশের সরকার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাংলাদেশের উপর অনেক ধরনের অ্যাকশন নিছে। যেমন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে এক ধরনের, তাই না? পরিমিত আকারে কিছু আলু বা পেঁয়াজ ঢুকছে।
বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের চিকিৎসার জন্য, আবাসিক হোটেলগুলোতে মানুষদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, সেখানে বাংলাদেশিদের দেখলে রাস্তায় মারধর করা হচ্ছে। এই যখন অবস্থা, এই টান টান উত্তেজনার মধ্যে সরকার যখন বলছে ভারত এরকম এরকম সেরকম, কিন্তু তলে তলে এখন যে কাজটা হলো এটা কেন হলো, এটা কি এখন করা খুবই জরুরি ছিল? এটার জন্য সরকারের কোন সেক্টর আসলে জবাবদিহিতা করবে? দর্শক, যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অস্থির সময় চলছে, এর মাঝখানেই আপনার বাংলাদেশ থেকে ভারতে গেছে 105 মেট্রিক টন মাছ। এই মাছটা এখন কেন গেল? আমার প্রশ্ন সেই জায়গাটাতেই। আমরা তথ্য দেখছি, দ্য ডেইলি ক্যাম্পাস বলছে প্রতি কেজি মাছের দাম $2.5 অর্থাৎ 300 টাকা, যা 3 কোটি টাকারও বেশি। এছাড়া রপ্তানি হয়েছে শুটকি। তবে কোন ধরনের পণ্য আমদানি করা হয়নি। এদিকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়, যাত্রী চলাচল ব্যাঘাত ঘটছে। আর মঙ্গলবার সকালে মানে গতকালকে সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রী বলছে যে ভারতে বাংলাদেশিদের দেখলে পুলিশ থেকে শুরু করে আমজনতা কোন ধরনের ব্যবহার করছে। বাংলাদেশ চলো কর্মসূচি আটকাতে ভারতে যে বেড়া দেওয়া হয়েছে, তো সেখানে তাদের দেশের পুলিশ, বিএসএফ যারা সীমান্তবর্তী অবস্থানে আছেন, তারা যথেষ্ট পজিটিভলি কাজ করছে, এটা আমরা স্বীকার করতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের এই মাছ দেওয়াটা, এটা আমার আসলে পছন্দ হয় নাই। আবার হতে পারে যে না, এটা হয়তো স্পেশাল কোনো ডিমান্ড ছিল, কিন্তু ভারতে এই মুহূর্তে যা করছে, তাদের দেশের মন্ত্রীরা, তাদের দেশের এমপিরা, ক্ষমতাসীন দলের সংসদরা, তারা যেই ভাষায় বাংলাদেশ নিয়ে কথা বলছে, তাদের দেশের মানুষদেরকেও তারা উস্কিয়ে যেই ভূমিকা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমাদেরও মাঝে মাঝে দরকার একটু শক্ত হওয়া। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের যে সহকারী হাইকমিশন আছে, ভিসা এবং কনসুলার সেবা বন্ধ রাখার মতন পরিস্থিতি সেখানে হয়েছে। কারণ 2রা ডিসেম্বর হামলার শিকার হয়েছে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিস, আর ভারত থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য যখন হোটেল পরিষেবা বন্ধ দেওয়া করা হয়েছে, তো এখন এটা তো হচ্ছে কি, এই মাছটা তো নিশ্চয়ই রাষ্ট্রীয় কোনো জিনিস না, এটা ওই দেশের ব্যবসায়ী টু এই দেশের ব্যবসায়ীর মধ্যে কোনো আমদানি রপ্তানিগত একটা ডিল চলছে। তো এরকম ডিল তো আমাদের দেশেরও আছে। আমি কালকে ভিডিওতে দিয়েছিলাম, আমাদের এক ভাই 40 বছর ভারতে ব্যবসা করেন, তো ওনার সাথে কি করা হয়েছে, ওনার কাপড় চোপড়গুলো ছিঁড়া টিরা। একটা যদি হয়তো রাষ্ট্রীয় ইস্যু ভারতের সাথে, যে না এখানে এটা করার সুযোগ নাই, ভারতও অনেক কিছুতে রাষ্ট্রীয় ইস্যুতে এখনো বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক লেনদেন বজায় রাখছে, কিন্তু মাছটা তো আসলে রাষ্ট্রীয় ইস্যু না। এটা কোনো ইলিশ মাছ না যে পূজা চলতেছে, এটা না দিলে সেখানের কমিউনিটির মধ্যে একটা ডিস্টারবেন্স হবে। এখন আমাদের দেশ থেকেও যারা এই ব্যবসাগুলো করেন, আমদানি রপ্তানি সাপ্লাই করেন বা চেইন অফ কমান্ড করেন, মাঝে মাঝে একটু শক্ত হওয়া দরকার। আর এই শক্তটা না হলে তারা মনে করে কি, আপনি দেখেন কালকে ভারতের একটা টেলিভিশন চ্যানেল দেখাচ্ছিল যে আলু বন্ধ করে দিলে আমরা কি খাবো, তারপর আমাদেরকে মৌলবাদী উগ্রবাদী বাঙালি বলছে, আর অনেক ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা ভারতের সাথে লড়াইয়ে চাই না, আমার ব্যক্তিগত জায়গা থেকে লড়াইয়ের পক্ষে না। ভারতের জনগণ, আমরা যারা আছি জনগণ টু জনগণ ভালো সম্পর্ক থাকবে, কিন্তু ওই দেশের জনগণ যখন মাঝে মাঝে একটু অতি উৎসাহী হয়, তাদেরকে তো সামান্য বোঝাপড়া করার জন্য আমাদের হালকা পাতলা একটু অ্যাকশনে যাওয়া দরকার। না মাছ দেন, বাট রাইট নাও এই সিচুয়েশনটাতে সাময়িকভাবে বন্ধ করা দরকার ছিল। ভারত যেমন তাদের হোটেল, ইন্টারনেট, সিম দেওয়া, সেখানে থাকা সবকিছু, সীমান্তে লাঠিচুটা নিয়ে উড়ে আসা, তারপরে হচ্ছে যে সীমান্ত খুলে দিলে চলে আসবে, এই করবে সেই করবে, তাদের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, শান্তিরক্ষী পাঠানোর। তো এই সকল সিচুয়েশনের মধ্যে এটা রাষ্ট্রীয় কোনো ইস্যু ছিল না। অন্তত আমাদের বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন, আপনারা একটু শক্ত হতে শিখেন। আমরা চাই দুই দেশের মধ্যে সমাধান হোক, বাট সুন্দরভাবে। আমার দেশের পতাকা ভারত যেন অপমান না করে, ভারতের পতাকাও যেন আমার দেশে অপমানিত না হয়। কারণ একটা পতাকা কোনো একটা গোষ্ঠীর না, একটা রাষ্ট্রের জনগণের। বাংলাদেশের পতাকাটা এটা সারা বাংলাদেশের মানুষের, ভারতের পতাকাটা তাদের দেশে থাকে 147 কোটি মানুষের। সো এখানে কোনো দেশকেই অন্যদের জন্য অপমান না করে, কটূক্তি না করে, এগুলো খেয়াল রাখতে হবে। তবে এই খেলাগুলো ভারত আগে শুরু করছে, সো আমাদের দিক থেকেও হালকা পাতলা জবাবের দরকার আছে। এখন এটা কি সরকার দিল নাকি কোনো ব্যবসায়িক গোষ্ঠী দিল, এটা আমি জানি না যে এটা আসলে কোন সিস্টেমে গেল, বাট এই বিষয়টা চাইলে একটু আটকানো যেতে দরকার ছিল। ভালো থাকুন। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।